বন্ধুরা, নিট সেট কেলেঙ্কারি অতিক্রান্ত হয়েছে 1 মাসের বেশি। এই পাহাড় প্রমাণ দুর্নীতি বা কেলেঙ্কারি যেটা আশঙ্কা করা হচ্ছে, সেটা নিয়ে কলকাতা তথা দেশের অন্যতম মেধা অন্বেষণের আঁতুড়ঘর হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা ছাত্রছাত্রীদের এই বিষয়ে কী বক্তব্য, সেটাই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন, সমস্ত এপিসোডটা দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি মনোজিৎ মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়। যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বলা হয় যে বাংলা তথা দেশের মেধা অন্বেষণের অন্যতম একটি বড় প্রতিষ্ঠান, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মনোজিৎ মণ্ডল। নমস্কার, বলছে বাংলায় স্বাগত। নমস্কার। আচ্ছা স্যার, যে কারণে আমাদের আশা আপনার কাছে, আপনারা সকলেই জানেন যে নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষা বা প্রকারান্তরে বলতে গেলে নিট কেলেঙ্কারি, সে নিট কেলেঙ্কারি নিয়ে সারা দেশ তোলপাড়, রাজ্যও তোলপাড়। 24 লক্ষ পরীক্ষার্থী, তার মধ্যে 67 জন টপ করেছে, যেটা একেবারে নজিরবিহীন। পরবর্তীকালে সেই সমস্ত প্রশ্ন যখন সামনে এসেছে, সেখানে দেখা গেছে যে একটা লার্জ স্কেলে একটা গ্রেড দেওয়া হয়েছে, যে তারও সংখ্যা 1563, এবং সেই নিয়ে ইতিমধ্যে সিবিআই তদন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে মামলা গেছে। এই বিষয়ে সারা দেশ তথা রাজ্যের অন্যতম একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আপনি একজন অন্যতম প্রধান শিক্ষক, অধ্যাপক, আপনার বক্তব্য আমরা জানতে চাইছি। নিটটা নিয়ে তো যে অবস্থা আমরা চোখের সামনে দেখছি, আমার যেটা মনে হয় এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাসও করি যে এই কেলেঙ্কারি আজকের নয়। এই কেলেঙ্কারি চলছে প্রায় গত 7-8 বছর ধরে, এবং এটা আমি কেন বলছি তার একটা যথাযথ যুক্তি আছে। আপনি যদি লক্ষ্য করেন যে এই গত 10-12 বছর ধরে যে নর্থ ইন্ডিয়ান যে রিজনে দেখবেন যে কোচিং সেন্টারগুলো গড়ে উঠেছে, সেই কোচিং সেন্টারগুলোর ডিমান্ড হঠাৎ করে আকাশচুম্বী হয়ে গেছে। এবং সেটা কারণটা কি? দেখা যায় যে সেই পশ্চিমবাংলা থেকেও ছেলেমেয়েরাও সেখানে পড়তে যায়। সেই কোচিং সেন্টারে 9 মাস, 10 মাস, 1 বছর ভর্তি হলেই তারা সহজেই সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স, নিট এগুলো সব পেয়ে যাচ্ছে। এইটা আমার একটা সময় খুব সন্দেহ হতো যে আমাদের পশ্চিমবাংলার ছেলেমেয়েরা তারা জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফল করছে, তারা পশ্চিমবাংলায় লিমিটেড কতগুলো সিটে পড়ছে, সেখানে কম্পিট করছে, অথচ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স থেকেও আমাদেরকে নিতে হচ্ছে। তাতে একটা আনইভেন কম্পিটিশন হচ্ছে। কারণ আমরা এখনও মনে করি পশ্চিমবাংলায় যে জয়েন্ট এন্ট্রান্সটা, আপনি কিন্তু এরকম কেলেঙ্কারি কখনো শুনবেন না। পশ্চিমবাংলাতেও কিন্তু এরকম জয়েন্ট এন্ট্রান্সের এখনও পরীক্ষা নেওয়া হয়। এবারও পরীক্ষা নেওয়া হয়েছে, মেডিকেলটাকে আলাদা করে দেওয়া হলো। এটা আপনারা জানেন, গত কয়েক বছর আগে যেটা নিয়েও আমাদের প্রতিবাদ হয়েছে। ইঞ্জিনিয়ারিংটা এখন আমরা চালিয়ে যাচ্ছি, মেডিকেলটা আলাদা করে দেওয়া হলো। সেখানে কিন্তু আজ অবধি কোনো অভিযোগ ওঠেনি, বছরের পর বছর যুগ যুগ ধরে, এবং আমি সেটা বলবো এবং আগের আমলেও সেটা চলে এসছে। কেন আলাদা করে দেওয়া হলো? তার কারণটা হচ্ছে যে ওদের ওখানে যাতে আধিপত্যটা ওরা বিস্তার করতে পারে, এবং এটা একটা নেক্সাস কাজ করেছে। আগের আমলেও যখন ইউপিএ সরকার ছিল, তারাও কিন্তু পশ্চিমবাংলাকে জয়েন্ট এন্ট্রান্সের দুটোই, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটো, এটা কিন্তু কোনো জায়গায় কেউ কিছু বলছে না, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটোই কিন্তু কন্ডাক্ট করার সুযোগ দিয়েছিল। এখন আমাদেরকে মেডিকেল নিতে হচ্ছে পশ্চিমবাংলার বাইরে থেকে, সেই নেট থেকে, থেকে। ইঞ্জিনিয়ারিংটা আমরা এখনও করে যাচ্ছি। এইখানেই আমার মনে হয় গলদটা লুকিয়ে ছিল, যে আজকে সেটা ধরা পড়ছে যে এই কোচিং সেন্টারগুলোর সাথে নেক্সাস আছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা এইগুলো অর্গানাইজ করে, বিশেষ করে শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী, তার অধীনস্থ যারা সব আছে, ওই সব এনটিএ সবই, তাদের একটা নেক্সাস আছে, এবং এটা নিয়েও তদন্ত কিন্তু হওয়া উচিত। এটা কিন্তু একেবারেই খবরের শিরোনামে বিষয়টা আসছে না। ও হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয় ওই দেখবেন নর্থ ইন্ডিয়ান রিজনে, বিহার, উড়িষ্যা, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, দিল্লি তো বটেই। সেখানে এই কোচিং সেন্টারগুলো আপনি যান, সেখানে ভর্তি হবেন, আপনি অনায়াসে জয়েন্টে ভালো র্যাঙ্ক করছেন। এখান থেকে গল্পটা শুরু হয়েছে। নেক্সট যেটা ইস্যু, কেন কতটা মারাত্মক, নিট আছে, নিটের পরে নেটও আছে, নেটটা নিয়েও আপনারা দেখেছেন, দুটোই মানে একদম পুরো ডাক্তার এবং অধ্যাপক
ডাক্তারদের দুটো ক্ষেত্রেই মারাত্মক, ডাক্তারদের ক্ষেত্রে বেশি মারাত্মক। তাহলে যেটা দাঁড়াচ্ছে, গত 7-8 বছর ধরে বহু অযোগ্য ছেলেমেয়েদেরকে ডাক্তারি পাইয়ে দেওয়া হয়েছে, তারা ডাক্তার হয়ে গেছে, তারা মানুষের জীবন নিয়ে কিভাবে খেলা ছিনিমিনি করছে, মানে একদম পুরো খেলা 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 করছে, মানুষের জীবন কতটা বিপন্ন, এটা কিন্তু আরও বেশি ভাবার এই সময়। আচ্ছা, আপনি যখন প্রসঙ্গটা তুললেন নেটের প্রশ্ন যখন তুললেন, নেট প্রায় 9 লক্ষ পরীক্ষার্থী যারা অলরেডি তারা প্রস্তুত ছিল, এবং সেই পরীক্ষার্থীদের কিন্তু অথই জলে ফেলে দেওয়া হলো, সেই পরীক্ষা বাতিল করা হলো। এই মুহূর্তে অবস্থাটা এইরকম, এখনও কোনো সদুত্তর কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা এনটিএ তরফ থেকে দেওয়া হয়নি। এখন ঘটনা হচ্ছে, এই যে বাতিল হয়ে যাওয়া, এই পরীক্ষা বাতিল করে দেওয়া, এটি কি এর থেকেও কোনো বড় কোনো কনস্পিরেসিকে চাপা দেওয়ার জন্য এটি উন্মুক্ত হয়ে যেত, এইরকম কোনো কারণের আশঙ্কা আপনারা করছেন? না, হতেই পারে চাপা দেওয়া, তো এটা আরও তো চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সিবিআইকে আনিয়ে। সিবিআইয়ের আপনি ট্র্যাক রেকর্ড দেখুন, গত 10 বছরে কটা কেস ট্র্যাক করেছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, কেন্দ্রীয় সরকারেরই অধীনস্থ এনটিএ যারা যারা এই সমস্ত পরীক্ষা আয়োজন করছে, আয়োজকের ভূমিকায় রয়েছে, তত্ত্বাবধায়কের ভূমিকায় রয়েছে, আবার তদন্তও করবে, সেটিও সিবিআই, সেটিও কেন্দ্রীয় সরকারের আওতায় রয়েছে। এক্ষেত্রে কি তদন্তে প্রভাবিত হওয়া অথবা যারা প্রকৃত দোষী, সেই দোষীরা ছাড় পেয়ে যাওয়ার আশঙ্কা থাকছে না? একেবারেই মানে আশঙ্কা নয়, তো হবেই। এটা হওয়ার জন্যই তড়িঘড়ি করে সিবিআইকে আনা হয়েছে। সুপ্রিম কোর্টে তো মামলা হচ্ছিল, নিট নিয়ে তো সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট তো তার ভার্ডিক্ট দেবে, সুপ্রিম কোর্টও তো তদন্ত করতে বলবে। তড়িঘড়ি সিবিআইকে আনা হলো যাতে চাপা দেওয়া যায়, এবং কাল থেকে কিন্তু গল্পটা পাল্টানো হচ্ছে, দেখেছেন আপনি নিশ্চয়ই। বলা হচ্ছে যে আমাদের কোনো দোষ নেই, যে সেন্টার থেকে লিক হয়েছে কয়েকটা সেন্টারের দোষ, অথচ এই লিকটা হয়েছে সেন্ট্রালি, যেখান থেকে হয় প্রশ্নপত্র হয়, সেখান থেকে লিকটা হয়েছে, কোনো একটা পার্টিকুলার সেন্টার থেকে কিন্তু হয়নি। সিবিআইকে আনাই তো হয়েছে চাপার জন্য। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের এসএসসি কেলেঙ্কারি বা এসএসসি নিয়ে যে বেনিয়ম ইত্যাদি যেই সমস্ত অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে যদি শিক্ষামন্ত্রীকে জেলে রেখে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেলে রেখে যদি তদন্ত চলতে পারে, কেন্দ্রীয় সরকারের আওতাধীন যেই সমস্ত পরীক্ষা নিয়ে ইতিমধ্যে কেলেঙ্কারির ইতিমধ্যে উন্মুক্ত হয়েছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সেই ধর্মেন্দ্র প্রধানকে কি জেলে নিয়ে তদন্ত করা উচিত নয় বলে মনে করেন? 100 বার। আসলে এরা তো খুব চালাক চোর। ধর্মেন্দ্র প্রধান তো আর ওরকম বোকার মতো টাকা বাড়িতে রেখে দেখাবে না। আর তাছাড়া রেড বাইকে কী করবে, সবই তো ওদের, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ওদের বাড়িতে যাবেই বাকে। আমার ধারণা ধর্মেন্দ্র প্রধানকে একদম পুরো র্যাডারে রেখে মেন অ্যাকিউজ ধরে তদন্তটা হওয়া উচিত, নাহলে এই তদন্তর কোনো সুরা হবে, এবং সেটি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। সিবিআই কোনো জাস্টিস দিতে পারবে না অন ইটস ওন, সুপ্রিম কোর্টকে মনিটর করতে হবে। না হলে এই করাপশন, এটি একটি মারাত্মক করাপশন। আমি তো বলবো এটা 50-60 হাজার কোটি টাকা করাপশন, কারণ আজকের করাপশন নয় এটা, আপনার এটা 7-8 বছর ধরে চলছে, এবং এটা একদম পুরো কোথায় গিয়ে দাঁড়াবে, আমি ধর্মেন্দ্র প্রধান তো আছে, আরও কোথায় কোথায় গিয়ে দাঁড়াবে দেখুন। কিন্তু এটা তদন্ত যেটা হওয়া উচিত ছিল, সঠিক তদন্ত হচ্ছে না। আমরা আন্দোলন করব, দরকার হলে আমরা দাবি জানাচ্ছি অধ্যাপকদের তরফ থেকে, শিক্ষকদের, আমাদের শিক্ষার্থীদের তরফ থেকে, যে এটার কিন্তু আসল যে শিকড়, সেই শিকড় অবধি পৌঁছতে হবে, এবং সেটা সুপ্রিম কোর্টের মনিটরিং ছাড়া কোনো মতেই সম্ভব নয়। বাঙালি জাতীয়তাবাদী সংগঠন, বেশ কিছু সংগঠন আছে যারা দাবি করছে যে বাংলার মেধা যারা বিশ্ববন্দিত, সেই বাংলার মেধারা সেভাবে অ্যাপ্রিসিয়েট হয় না, সেভাবে এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, অথচ ভিন রাজ্যের, বিশেষ করে এই ধরনের যে সমস্ত রাজ্য, গুজরাট, বিহার, হরিয়ানা, যাদের নাম ইতিমধ্যে এই কেলেঙ্কারিতে উঠে এসেছে, সেই সমস্ত রাজ্য থেকে মেরিট লিস্টে নাম চলে যাচ্ছে, তারা উত্তীর্ণ হচ্ছে সসম্মানে, টপার করছে। এই কেলেঙ্কারি কি এই ধরনের নেক্সাসকে বন্ধ করতে পারে? এই কেলেঙ্কারি যদি সেইভাবে উন্মুক্ত হয়ে যায়, সেভাবে যদি ব্যবস্থা নেওয়া হয় আদালতের পক্ষ থেকে? না, এখনো বাংলার মেধা এখনো দেশসেরা, বিশ্বে বন্দিত। আপনি যে বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, এই বিশ্ববিদ্যালয় এখন ভারতবর্ষের
টপমোস্ট স্টেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, টপমোস্ট স্টেট ইউনিভার্সিটি। আমি বহু জায়গায় ইন্টারভিউ নিতে গেছি পশ্চিমবাংলার বাইরে। আমি আমাদের ছেলে মেয়েদের কোয়ালিটি দেখেছি আর তাদের কোয়ালিটি দেখেছি, অনেক আকাশ পাতাল পার্থক্য। বাংলাতে ডাক্তারের কথা বলুন, অধ্যাপকই বলুন, ডাক্তার বাংলাতে এখনও সেরা। বাংলার ডাক্তাররা এখনও বিভিন্ন জায়গায় গিয়ে তারা ডাক্তারি করছে এবং এখানেও খুব বন্দিত। অধ্যাপকরা তো বটেই, এখানকার গবেষকরা বটে। এই জায়গাটা হ্যাঁ, কিন্তু কিছু অ্যাডভান্টেজ তো অন্য রাজ্যগুলোকে পাইয়ে দেওয়া হয়েছে ডেফিনেটলি। আপনি কিন্তু পশ্চিমবাংলার কোনো নাম এখানে পাবেন না, আপনি দেখে রাখুন। পশ্চিমবাংলার কোনো ছেলে মেয়ে যারা খুব কষ্ট করে, আমাদের অনেকেই আমি দেখতে পাচ্ছি এখানে আছে, যারা কষ্ট করে পরীক্ষা দিয়েছে, তাদের সাথে আপনি কথা বলে দেখেছেন যে তারা ঘুণাক্ষর, তারা কোচিং সেন্টারও বোধহয় ভর্তি হয়নি, তারা এখানে নিজেরাই পড়াশুনো করে সিনিয়রদের কাছ থেকে কোচিং নিয়ে, তারা গাইড নিয়ে তারা পরীক্ষা দিয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট বেশি নেট পাচ্ছে, জেআরএফ পাচ্ছে। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের সংখ্যাটা হয়তো অনেক কম, বা ইউপিএসসির সংখ্যাটা হয়তো অনেক কম, কারণ সেখানে এবার বোঝা যাচ্ছে কেন সংখ্যাটা কম, আপনি যেটা যথার্থই বলেছেন। কিন্তু নেট টেটের ব্যাপারে কিন্তু তারা যথেষ্টভাবে এখনও আমার মনে করে এগিয়ে, এবং তারা গবেষণাও যথেষ্ট ভালো করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজে সেখানে আমরা সবসময় এগিয়ে থাকবো। রাজ্যের বিরোধী দলনেতা তিনি ইঙ্গিত করেছেন যে এই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স, এই সমস্ত পরীক্ষায় এর থেকেও বড় দুর্নীতি হয়েছে। যদি প্রকৃত তদন্ত করা হয় তবে সেই সমস্ত দুর্নীতি উঠে আসবে। এই বক্তব্যের সম্পর্কে আপনি কি বলবেন? ওনাকে নিয়ে কোনো বক্তব্য আমার নেই, কারণ সবাই দেখেছে উনি উনি কীভাবে টাকা নিয়েছেন। আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, আমরা তো দেখেছি। উনি তার উত্তরটা আগে দিন না। জয়েন্ট এন্ট্রান্স নিয়ে আজ অবধি, আমি তো আগের আমলেও কথা বললাম, পশ্চিমবাংলায় জয়েন্ট এন্ট্রান্স নিয়ে আজ অবধি কেউ একটা আঙুল তোলেনি। রেজাল্ট দেরিতে বেরোতে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে, কিন্তু কোনো দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলার কোনো মেজর পরীক্ষা নেই। যেটা আমরা দেখছেন এখন এসএসসি, সেটা হয়েছে কিছু মানুষের দুর্নীতির জন্য, এবং তারা যথার্থই শাস্তি পাচ্ছে। আমার মনে করি তারা শাস্তি পাক, তারা সারা জীবন। কিন্তু বাকি কোথাও এই জয়েন্ট এন্ট্রান্স নিয়ে, মেডিকেল নিয়ে, ইঞ্জিনিয়ারিং নিয়ে কোথাও কোনো দুর্নীতির অভিযোগ উনি দেখান না একটা। উনি একদিন তাহলে চুপ করে বসছিলেন কেন? আজকে পাল্টা দিচ্ছেন, কারণ উনি জানেন যে ওনারা এখন সম্পূর্ণভাবে গাড্ডায় পড়েছেন, বাঁচার চেষ্টা করছেন। অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রী ইমন কল্যাণ লাহিড়ী বাবুর সাথে। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সারা দেশ তথা রাজ্য তোলপাড় হচ্ছে নেট এবং নিট, এই দুটি নিয়েই যে এনটিএ যে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে, সেক্ষেত্রে একটা বিশাল আকারের দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে, যা নিয়ে ইতিমধ্যে সিবিআই তদন্ত হচ্ছে। যদিও বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে এই তদন্ত সুপ্রিম কোর্ট মনিটরিং হওয়া উচিত। এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাইব। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এরকম একটা বড় সংস্থা, এবং যারা সরকারি পরীক্ষা নেন, সরকারি পরীক্ষা পরিচালনা করেন, তারা মান নির্ণয় করে ছাত্রছাত্রীর, তাদের ক্ষেত্র থেকে যে দুর্বলতা প্রকাশিত হয়েছে দুটো পর নেট এবং নিট, যেটা ছাত্রছাত্রীদের কিন্তু আগামী দিনে একটা অনিশ্চয়তা, একটা ভয়ের মধ্যে ফেলে দিয়েছে। এবং এই দুটি ঘটনা নজিরবিহীন। বিশেষ করে নিট, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এরা তো আগামী দিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাবেন, মানুষের সেবা করবেন, মানুষের চিকিৎসা করবেন, সেখানে এরকম দুর্নীতি, এটা কিন্তু একটা দেশের পক্ষে কখনোই কল্যাণকর নয়। দ্বিতীয়ত ভাবুন, যারা অধ্যাপনা করবেন নেটের মতো পরীক্ষা বা গবেষণা করবেন, এবং সেগুলো কোনো না কোনোভাবে কল্যাণকর এবং সমাজের নানা ক্ষেত্রে সেখানে শিক্ষার প্রসার এগুলো কাজে লাগে, সেখানে যদি একটি ছাত্র বা ছাত্রী তার কেরিয়ারের শুরুতেই দেখে যারা তাদের পরীক্ষা নিচ্ছে তারাই দুর্নীতিগ্রস্ত, তাহলে তাদের মধ্যে তো ভয়, অনিশ্চয়তা, অবসাদ এগুলো একের পর এক গ্রাস করবে। এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই মর্মে যে এরকম ধরনের দুর্নীতি কিন্তু জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পাইনি আগে, যে পরপর দুটি ঘটনা। এবং এটা আমাদের মাথায় রাখতে হবে, একজন ছাত্র বা ছাত্রী যারা পাবলিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন, তারা কিন্তু অনেক কষ্ট করে, কখনো টাকা জমা দিয়ে, কখনো জমি বিক্রি করে পড়াশোনা করতে আসেন। প্রতিনিয়ত ট্রেনে করে তারা ট্রাভেল করছে, বাসে ট্রাভেল করছে। একজন ছাত্রছাত্রীকে এরকমভাবে যদি আমরা একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিই, তাহলে কিন্তু সমাজের মেরুদণ্ডটা ভেঙে যাবে। আচ্ছা, একটা বিশাল আকারের আর্থিক দুর্নীতি,
এবং আপনারা সকলে জানেন, আমরা সকলেই জানি যে আর্থিক দুর্নীতির সাথে ইডি এর একটা যোগসূত্র আছে। এই ক্ষেত্রে কিন্তু ইডি কোনো কেন্দ্রীয় এনটিএ বলুন বা কেন্দ্রীয় কোনো মন্ত্রী বলুন, কারোর ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এক্ষেত্রে কি তদন্তে কোনো গাফিলতি আছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, আমার প্রাথমিকভাবে খুব অদ্ভুত লেগেছে, এনইডিটা ছেড়ে দিলাম, নেটের ক্ষেত্রে যে তড়িঘড়ি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলে দেওয়া হলো এটা সিবিআই তদন্ত হবে। যে কোনো তদন্তের কিছু নিয়ম আছে। আমি চাইলেই একটা তদন্ত সিআইডি করতে পারি না। তদন্তের একটা প্রাইমা ফেসি হওয়া দরকার, যে কোথায় ঘটনাটা ঘটেছে তার উপর নির্ভর করে যে কোনো অভিযোগ আসতে পারে, তার উপর একটা প্রাইমা ফেসি এবং তারপরে পূর্ণাঙ্গ তদন্তের দিকে যেতে হয়। সেটা জুডিশিয়াল এনকোয়ারি হওয়া উচিত। জুডিশিয়াল এনকোয়ারি না হলে তাহলে কিন্তু নিরপেক্ষতা থাকে না। দুটোই সরকারি সংস্থা। জুডিশিয়ারি হচ্ছে একটা তৃতীয় স্তম্ভ, যারা এই সরকার, জনগণ সব কিছুর ওপরে গিয়ে একটা নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারে। তো এটাও খুব অদ্ভুত যে এই তদন্তের ভার কোনো জাজের ওপর দেওয়া হলো না কেন, কোনো ভারপ্রাপ্ত বিচারপতির ওপর দেওয়া হলো না কেন, একটা কমিটি তৈরি করে। অবশ্য হঠাৎ করে সিবিআই, সেটাও কিন্তু একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, একটি রাষ্ট্রীয় সংস্থা। সুতরাং জুডিশিয়ারির যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতবর্ষের প্রেক্ষাপটে এবং যে কোনো গণতান্ত্রিক প্রেক্ষাপটে থাকে, সেটা তারা কিন্তু পালন করেননি। এটা সিবিআই তদন্ত হবার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। এটা প্রাইমা ফেসি হবে, তারপর জুডিশিয়াল বোর্ড দিয়ে যদি মনে হয় যে প্রাক্তন বিচারপতিকে দিয়ে বা কাউকে দিয়ে যদি একটা কমিটি তৈরি করে এটার বিশ্লেষণ করা এবং কোথায় ভুল হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে, সেটা করার প্রয়োজন। কিন্তু এই পদক্ষেপটা আরও সন্দেহের কিন্তু উদ্বেগ ঘটাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন শিক্ষার বেনিয়ম নিয়ে যখন বিভিন্ন অভিযোগ উঠেছিল, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কিন্তু তাকে জেলে ভরা হয়েছিল তদন্তের প্রক্রিয়ার ক্ষেত্রেই, সুবিধার ক্ষেত্রে। আপনারা ভারতবর্ষের অন্যতম একটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা আপনাদের পক্ষ থেকে কি এরপরে বৃহত্তর আন্দোলন বা এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন, যাতে কেন্দ্রের শিক্ষামন্ত্রী কোনো না কোনোভাবে এর পেছনে আছে কি না তার উপযুক্ত তদন্ত করা হোক? আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সকলেই জানি যে যাদবপুর কিন্তু আন্দোলনের অন্যতম আঁতুড়ঘর সারা ভারতবর্ষের নিরিখে। আপনারা কি ভবিষ্যতে কোনো আন্দোলনের দিকে এগোবেন? দেখুন, এর প্রতিবাদ সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা করেছেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে সংবাদ মাধ্যমে বা বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু মুখ খুলেছে। এছাড়াও ব্যক্তিগতভাবে যেখানে যেখানে মিডিয়াতে বলার প্রয়োজন বা আমার যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সেখানে লেখা প্রয়োজন, আমরা কিন্তু প্রতিবাদ ইতিমধ্যেই জানিয়েছি। এটা তো মুখ বুঝে থাকার কিছু নেই যে অন্যায় করবে এবং শিক্ষাক্ষেত্রে যারা মেরুদণ্ড ভেঙে দেবে, যেটা আপনি পশ্চিমবঙ্গের কথা বললেন, সেখানে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে কিন্তু কখনোই বলা হচ্ছে না যে এটা ভুল হয়েছে। কিন্তু পরবর্তী যে পদক্ষেপ, যে কেন্দ্রীয় সরকার এত মানুষের, এত ছাত্রছাত্রীর যারা ভবিষ্যৎ নির্ণয় করে, তারা যে ভুলটা করেছে সেটা কিন্তু নজিরবিহীন এবং আরও দুর্ভাগ্যজনক। তারা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপর অনেক সময় সন্দেহ প্রকাশ করে পিএইচডি এন্ট্রান্স থেকে শুরু করে সমস্ত কিছু মোকাবিলা করার জন্য 3টে স্তরীয় পরীক্ষা নেবে বলেছিল। তাহলে তারাই যদি নিজেদের সুরক্ষা কবচ রক্ষা করতে না পারে, তাহলে এত বড় বড় কথা বলে তো লাভ আছে বলে আমার মনে হয় না। প্রতিবাদ আমরা প্রত্যেকে করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকদিন ধরে যাদবপুরের ছাত্রছাত্রীরা কিন্তু এবং শিক্ষক সমাজ ইতিমধ্যেই মুখ খুলেছে। অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমরা জানতে চাইছি, 24 লক্ষ পরীক্ষার্থী নেট দিয়েছিল, এবার সেই নেটের থেকে 67 জন টপার নজিরবিহীনভাবে, যা নিয়ে ইতিমধ্যেই তদন্ত হচ্ছে। গ্রেড দেওয়া হয়েছে 1573 জনকে, আলাদাভাবে নিয়ম বহির্ভূতভাবে গ্রেড দেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যে সিবিআই তদন্ত হচ্ছে। এই বিষয়টা এবং তার সাথে নিট যেভাবে তড়িঘড়ি করে নিট বাতিল করা হলো, টোটাল বিষয়টাকে নিয়ে একটা বড় দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে। এই বিষয়ে নিয়ে তোমার বক্তব্যটা জানতে চাইবো একজন স্টুডেন্ট হিসেবে। না, ছাত্র হিসেবে এটুকুই, ছাত্র হিসেবে তো প্রথমে ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ আবারও 2024-এ আমরা এমন একজনকে বা এমন একটি দলকে নির্বাচিত করে নিয়ে আসলাম, ইতিমধ্যেই বোঝা যাচ্ছে তারা যে আমাদের ওয়েলফেয়ার, আমাদের স্বার্থ সেগুলো নিয়ে ভাববে না, এটা অত্যন্ত পরিষ্কার।
এবং এতদিনে যে জিনিসটা সত্য হয়ে বেরোলো, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বিজেপি সরকারের শিক্ষার প্রতি একটা সামগ্রিক অনীহা প্রথম থেকেই ছিল। সেটা যদি আমরা দেখি যে সাময়িককালে শুধু নেট নিট দুর্নীতিই শুধু হয়নি, আমরা যদি একটু ভেতরে গিয়ে গভীরে গিয়ে দেখি, আমরা দেখব বহু ঐতিহাসিকভাবে মূল্যবান তথ্য, সেগুলো নেট নিট তো একটু বড়দের, এটা একটু যারা উচ্চশিক্ষায় রত তাদের, কিন্তু যারা ছোট সেই এনসিইআরটির বই থেকে এরকম বহু ইম্পর্টেন্ট টপিক বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপরে এই নেট নিট দুর্নীতি এবং দুর্নীতির পর্যায়টা এমন এমন লেভেলেই গিয়ে পৌঁছলো যে সর্বশেষে এনটিএকে জানিয়ে দিতে হলো যে তারা নেট বাতিল করছে, এবং কিছুদিন আগে সিএসআইআর নেটও বাতিল হয়েছে। কাজেই এইবার বিজেপি সরকারকে যেটা এবার ভেবে দেখতে হবে যে এতদিন মুরলী মনোহর লেনে বসে যারা বলেছিল যে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক, তারা শিক্ষার দুর্নীতিতে আকৃষ্ট হয়ে গেছে, তাদের এবার নিজেকে প্রশ্ন করা উচিত যে এইবার তাহলে এই নেট নিট দুর্নীতিতে তারা কি জবাব দেবে। তাহলে সব কিছু যদি সিবিআই করে তাহলে সিবিআই তো দেশ চালাতে পারে। আলটিমেটলি সিবিআই এবং ইডি ছাড়া বিজেপি সরকারের কোনো অর্গান অফ গভর্নমেন্ট নেই। এই যে এতগুলো দপ্তর, সেগুলো এমনি তৈরি করে রাখা হয়েছে, আর আলটিমেটলি সরকার চালাচ্ছে সিবিআই এবং ইডি। আমরা আরও একজন স্টুডেন্টকে পেয়ে গেছি যে কিন্তু নেট পরীক্ষা দিয়েছিল, তাই তো? তো আমরা জানতে চাইছি এই নেট এবং নিট, এই দুটি পরীক্ষা কেন্দ্রীয় যে সংস্থা এনটিএ, তারা যে পরীক্ষার আয়োজন করছিল, যেখানে পাহাড় প্রমাণ দুর্নীতির আভাস পাওয়া গেছে, জানি ইতিমধ্যে তদন্ত হচ্ছে, তদন্ত আরও বৃহত্তর করার আন্দোলনও চলছে, এই বিষয়ে তোমার বক্তব্য? দেখুন, প্রথমে নিট নিয়ে আমার কিছু বলার থেকে প্রথমে আমি নেট নিয়ে বলতে চাই। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। আমি প্রথম পরীক্ষা দিয়েছিলাম নেট ডিসেম্বর মাসে, সেটা পেয়ে যায়। এবার স্বাভাবিকভাবেই আবার দিয়েছিলাম চেয়ারএফটা পাওয়ার জন্য। তো এবার স্কোরটাও ঠিকঠাক এসেছিলো, আশা ছিল হয়তো হয়ে যাবে। কিন্তু তারপর পরীক্ষা দেওয়ার পরের দিনই শুনছি রাত্রিবেলা যে নেট ক্যান্সেল। কেন ক্যান্সেল? তারা নাকি কোনো তাদের ইন্টিগ্রিটি এক্সামের কম্প্রোমাইজ হয়েছে। একটা সর্বভারতীয় লেভেলের পরীক্ষা, ইউজিসি নিট বলুন আর ইউজিসি নেট বলুন, এনটিএ নেট বলুন, নিট বলুন আর ইউজিসি নেট বলুন, তো সেই সব পরীক্ষায় এই ধরনের জিনিসপত্র আরও কত কত তথ্য জানতে পারছি। প্রথম কথা, আমাদের পরীক্ষা হয় মঙ্গলবারে, ঠিক আছে? মঙ্গলবারে পরীক্ষা হয়, সিবিআই সোর্স মানে সেন্ট্রাল গভর্নমেন্টেরই সোর্স নাকি বলেছে রোববার মানে পরীক্ষার দুদিন আগে ডার্ক ওয়েবে ইউজিসি নেট পরীক্ষার কোশ্চিন ঘোরাঘুরি করছিল বিভিন্ন রকম টেলিগ্রাম গ্রুপে। হাজার টাকা, 2000 টাকা, 5000 টাকায় কোশ্চিন বিক্রি হচ্ছিল। এই ধরনের জিনিসপত্র নেট পরীক্ষা দুদিন আগে থেকে হচ্ছিল। আর এবার যখন আমরা পরীক্ষা দিতে যাই, কিছু তথ্য এখানে জানিয়ে দেওয়া দরকার, যেহেতু আমি নেট পরীক্ষার্থী ছিল, কিছু তথ্য জানানো দরকার। প্রথম কথা, ডিসেম্বরে আমি যখনই আমরা নেট দিয়েছি, অ্যাডমিট কার্ডটা ওরা নিয়ে নেয়, ঠিক আছে? এবার প্রথম কথা, কোনো অ্যাডমিট কার্ড নেওয়ার কোনো ব্যবস্থা নেই। অ্যাডমিট কার্ড তুমি নিজের মতো নিয়ে চলে যাও, না সেন্টারে কোনো আধার কার্ড চেক করা হলো, না কিছু চেক করা হলো। তারপরেও এর আগেও আমি অনেক পরীক্ষা দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের ওয়েমার শিটে পরীক্ষা দিয়েছি। কোথাও এরকম শুনিনি যে ওয়েমার শিটে নিজের নাম লিখতে হয়, নিজের বাবার নাম লিখতে হয়, নিজের মায়ের নাম লিখতে হয়, নিজের সেন্টারের নাম লিখতে হয়, সব কিছু। মানে আমার সম্পর্কে যত যা এবিসিডি তথ্য থাকে, আমার নাম, এটা কোনো বাস্তবতার তথ্য যে এই পরীক্ষা মানে ওয়েমার শিটে নিজের নাম লিখতে হবে? এই থেকে দুর্নীতি তো পরিষ্কার। ওয়েমার শিটে নাম লেখানো, সেন্টারে আধার কার্ড চেক না করা, আধার কার্ড অ্যাডমিট কার্ড না নেওয়া, এরপর আর কি বলবো? যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য সুপরিচিত। এই বিষয়টা নিয়ে, এই যে দুর্নীতির বিষয়টা নিয়ে আগামী দিন কি আরও তীব্রতর আন্দোলন করতে চলেছে যাদবপুরের ছাত্র সমাজ এবং অধ্যাপকরা? অবশ্যই। ব্যাপারটা শুধু যাদবপুরের মধ্যে সীমিত নয়। প্রথম কথা, ওটা ভারতবর্ষের ছেলেমেয়েরা 6 মাস 1 বছর খাটাখাটনি করে এই পরীক্ষাগুলি দেয়। অনেকের জীবনের ব্যাপার। আমরা যা দেখতে পাচ্ছি, যেভাবে আন্দোলন জোরালো হচ্ছে গোটা ভারতবর্ষে, শুধু যাদবপুর নয়, অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে যাদবপুর একটা আন্দোলনের জায়গা। সমস্ত সরকার, যে কোনো সরকারের দুর্নীতির বিরুদ্ধে যাদবপুর গর্জে উঠেছে এবং এবারও উঠছে, এবং শিক্ষক সমাজ, ছাত্র সমাজ সবাই মিলে এর বিরুদ্ধে লড়াইয়ে থাকবে যতদিন না এটার একটা হেনস্থা হবে। তোমার নাম? আমার নাম কিশলয় রায়, আন্তর্জাতিক বিভাগ। অনেক ধন্যবাদ। স্বাধীনতার পরে শিক্ষাক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি সামনে চলে এসেছে। নেট যেটাই বলি না কেন, যেখানেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার যেখানে নিয়ন্ত্রণ করছে শিক্ষার প্রবেশিকার ক্ষেত্রে,
ভবিষ্যৎ প্রজন্মের প্রবেশিকার ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, অথচ সেই হিসেবে তদন্ত হচ্ছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করেছে। এই আন্দোলন, এই যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, সে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ভাবছে, ছাত্র সমাজ কি ভাবছে? দেখুন, একটা বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি যে কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রের এজেন্সি, সেটা বিশেষ করে যে নেট এবং নিট, এবার যেটা ইউজিসির মাধ্যমে এন্ট্রি করছে। এবার বিষয়টা হচ্ছে এই এক্সামগুলোর কতটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং তার কতটা ইম্প্যাক্ট রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, ভারতবর্ষের সবচেয়ে বড় এক্সাম, যেখানে প্রায় 10 লাখ 15 লাখ পরীক্ষার্থী সেখানে ইনভলভ থাকে, তারা ক্যান্ডিডেট হিসাবে তারা সেই এক্সামে বসে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যে রিসেন্ট সময়ের যে আমরা দৃষ্টান্তগুলো দেখলাম, এবং যে তাদের যে গাফিলতি বলুন, তাদের যে স্ক্যাম বলুন, তারা টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি বলুন বা ইত্যাদি বলুন, এটাতে আগামী প্রজন্ম বোধ হয় প্রচণ্ডভাবে ভয় সন্তুষ্ট হবে যে আমাদের তাহলে সিকিউরিটিটা কোথায়। আমরা এত পড়াশোনা করছি, পিএইচডির ক্ষেত্রে বলুন, মেডিকেলের ক্ষেত্রে বলুন, একটা মানুষের প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে তার ছেলে মেয়েকে বড় করার, প্রতিষ্ঠিত করার। কিন্তু সেই প্রতিষ্ঠিত করতে গিয়ে এই প্রসেসের মধ্যে যে এই দুর্নীতির বিষয়গুলো চলে আসছে, তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু প্রচণ্ডভাবে একটা চিন্তার একটা বিষয়। আর যদি বলা যায় দুর্নীতির বিষয়, তাহলে আমরা এর আগে দেখেছি বিজেপির শাসনের সময়ে ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল। সেটা কি নিয়ে? সেখানে যেভাবে কত হাজার কোটি টাকার নয় ছয় হয়েছে, কত হাজার কোটি টাকার স্ক্যাম রয়েছে, সেখানে সাংবাদিকদের হত্যা করা হয়েছে যে ফ্যাসিস্ট ওয়েতে এই বিজেপি সরকার এবং আরএসএস মিলে করেছে। সেক্ষেত্রে আজকে বর্তমানে নিট এবং নেট, প্রথম কথা নিট যারা চান্স পেয়েছে 2 নম্বরইভাবে, হাইয়েস্ট মার্কস পেয়েছে একটা ইনস্টিটিউশন থেকে 60 জন, তাদের প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসেছে, মানে টেলিগ্রাম গ্রুপে চলে এসেছে, আমরা তার প্রমাণ দেখেছি। তারা বলেছে যে এটা শুধু সবচাইতে বড় বিষয় শুধু এবছর নয়, কোথাও একটা ইন্টারোগেট করে এরকম তথ্য পাওয়া গেছে যে 7 বছর ধরে এই বিষয়টা চলছে। তাহলে যাদেরকে ঠেলে ঠেলে ময়ে তুলে, মানে তাদেরকে কাঁধে তুলে ডাক্তার বানানো হচ্ছে, সেই ডাক্তার কি ট্রিটমেন্ট করবে? তারাই হয়তো এইমসের মতন জায়গায় চান্স পেয়েছে, তারাই হয়তো কোনো এইমসে তারা ডাক্তারি করছে, সে সাধারণ মানুষের জন্য কি ট্রিটমেন্ট করবে? এটা তো একটা ভয়াবহ বিষয়, শুধুমাত্র একটা পরীক্ষা নয়, এটা একটা ডাক্তারি বিষয়, যাদের হাতে মানুষ ভগবানের পরে বা ভগবানের কোথাও উচ্চ পর্যায়ে দাঁড়িয়ে যে যেখানে বিশ্বাস করে ঈশ্বর আল্লাহ, সেই জায়গা থেকে তারা কিন্তু সে ডাক্তারকে ভগবান মনে করে, গড মনে করে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যদি এই বিষয়গুলো করে বা এই প্রসেস যারা করছে, এটা হচ্ছে মূলতভাবে দেশের যে শিক্ষার যে প্রতিষ্ঠান তার মেরুদণ্ডকে ভেঙে দেয়া, শিক্ষাকে একটা ডেমোলিশ করে এক ধরনের মধ্যযুগীয় যে আপনি তো দেখছেন এটাও যে বিজেপি কি করতে চাইছে, গোবরের গবেষণা করতে হবে। বিজেপি কি চাইছে? মধ্যযুগীয় যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা ফিরিয়ে আনতে চাইছে। এটা তো তাদের প্রি প্ল্যান। তারা চায় যে ভারতবর্ষের শিক্ষিত মানুষ শিক্ষিত হওয়া ছেড়ে দিয়ে তারা মধ্যযুগীয়ভাবে তারা বসবাস করুক, জাতপাত শ্রেণী বিভাজন থাকুক, তারা সেই বিষয়টাকে ফিরিয়ে আনতে চাইছে। এটা হচ্ছে তার একটা নমুনা মাত্র। আর যদি আসে স্ক্যাম, অর্থের বিষয়, আমরা দেখেছি যে নিটের জন্য 40-50 লাখ টাকার ব্ল্যাঙ্ক চেক পর্যন্ত এরকম করে দেওয়া হয়েছে। তাহলে বিষয় হচ্ছে, আর একটা বিষয় হবে না কেন, বিজেপি 2014 এবং 19-এ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল হিন্দুত্বের সেন্টিমেন্ট দিয়ে, একটা ধর্মীয় সেন্টিমেন্ট দিয়ে, সেখান থেকে এসে তারা যা ইচ্ছা তাই করে গেছে। এবং সেই জায়গা থেকে তারা একটা জিনিস পরিষ্কারভাবে তারা দেখেছে যে এই বিষয়গুলোকে করার জন্য অর্থের প্রয়োজন আছে। তারা প্রত্যেকটা ক্ষেত্রে স্ক্যাম। আজকে একজন ছাত্র হিসেবে বলতে পারি যে বিজেপি যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে, বিজেপি আজকে যদি সরকার থেকে চলে যায়, বিজেপির একটা মন্ত্রীও কিন্তু বাইরে থাকবে না। অবশ্যই সেখানে বিরোধী যারা রয়েছে এবং তারা সেই জায়গা থেকে সেই জায়গাটা তৈরি করবে এবং তাদেরকে জেলে ঢোকাবে, কারণ প্রত্যেকেই স্ক্যামের সাথে যুক্ত। আপনি দেখুন এই বিষয়টা নিয়ে যারা এই রাস্তায় নামছে, যারা ছাত্র সমাজ রাস্তায় নামছে, তাদের বিষয় কিন্তু হচ্ছে কোথাও দাঁড়িয়ে দেখুন যে ফোকাসটাকে কোথাও ঘুরিয়ে দেওয়া হচ্ছে এনটিএ এবং এনটিএর চেয়ারম্যানের কথা বলা হচ্ছে, এবং কোথাও বলা হচ্ছে যে যারা প্রসেসটা করেছে, কিন্তু এই প্রসেসটা কি আদৌ তারা করেছে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হাত ছিল না, তাদের মন্ত্রিসভার হাত ছিল না, তা না হলে এত বড় স্ক্যাম হতে পারে? এত বড় একটা যখন স্ক্যাম হচ্ছে, নিশ্চয়ই সেখানে বিজেপি ইনভলভ। পয়েন্টটা রেজ হওয়া উচিত এই বিজেপির ব্যর্থতা নয়, এটা ইন্টেনশনালি শিক্ষাকে ভেঙে দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতার জায়গা থেকে তারা ইচ্ছা করে স্ক্যাম করেছে। এবং আমার তো মনে হয় একজন গবেষক বা ছাত্র হিসাবে যে নেটের যে কেলেঙ্কারি হয়েছে সেটাকে ঢাকার জন্যেই
এই নেটটাকে বন্ধ করা হয়েছে, এবং নেটের পরে দেখছি যে সিএসআই এর যে নেট আছে সেটাকে বন্ধ করেছে, পোস্টপন করেছে, এবং নিটের যে পিজি যে ডাক্তার বা এমডি করার জন্য যে ডাক্তারি পরীক্ষা সেটাকে বন্ধ করেছে। একটা ইন্টেনশন এখানে ক্লিয়ার, সেটা হচ্ছে পরিষ্কারভাবে এখানে আর্থিকভাবে আর একটা বিষয় আছে, সেটা সবাইকে জানতে হবে। দিনের পর দিন দেখেছি আমরা, আমাদের যে যাদবপুর শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ইউজিসি কিছু ফান্ড আসতো, গবেষণার জন্য ফান্ডের প্রয়োজন আছে, স্কলারদের ফান্ডের দরকার আছে গবেষণার ক্ষেত্রে। সায়েন্সের ল্যাবে প্রচুর ইনস্ট্রুমেন্ট লাগে যার দাম 2 কোটি 5 কোটি এরকম আছে, সেক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট নেই। তারা বলছে যে আর্টস নিয়ে পড়ছে সে ফিজিক্সের গবেষণা করতে পারবে, তোমাকে গোবর নিয়ে গবেষণা করতে হবে, তোমাকে গোমূত্র নিয়ে করতে হবে, তোমাকে এর কোনো বিষয় রাখছে না। পড়াশোনাটাকে একটা এমন দিকে নিয়ে যাচ্ছে যাতে করে ওরা যেভাবে তৈরি করে দেবে সেভাবে সাধারণ ছাত্রছাত্রী পড়বে। আর একটা বিষয় হচ্ছে যে এইগুলো করার একটা বছরে যদি আমি বলে দিই, যদি নেট এবং এই সিএসআই নেট সমস্ত এই যে পরীক্ষাটা পোস্টপন রাখা হয়, তাহলে তাদের আর্থিকভাবে যদি 20,000 কোটি টাকা এই ফান্ডে স্কলারশিপ দেওয়ার জন্য ব্যবহৃত হতো, সেটা লাগবে না। অর্থাৎ এটাও তাদের একটা পলিসি, অর্থাৎ এটা হচ্ছে প্রি প্ল্যান। আমি বলবো না এটা ভুল করে গাফিলতি করে হয়েছে, এটা বিজেপি সরকার এটা ইলেকশনের এই মুহূর্তে এবং এই কন্ডিশনে পড়ে তারা প্রি প্ল্যান ভাবে এটা করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্দোলনের আঁতুড়ঘর, এই যে বিষয়কে এই বিশাল দুর্নীতির বিষয়কে কেন্দ্র করে কি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে আন্দোলনের পথ দেখাবে, আন্দোলন আরও তীব্রতর হবে? দেখুন, একটা বিষয় হচ্ছে অবশ্যই আন্দোলন যেখানে ছাত্র সমাজ, যেখানে দুর্নীতি হচ্ছে, ছাত্র সমাজ যেখানে প্রোটেস্ট করা দরকার আছে, সেই জায়গা থেকে বরাবরই সেটা করে এসেছে। আমরা স্বাধীনতার আগে থেকে আমরা এই বিষয়টা দেখেছি। আমরা দেখেছি এই নিট এবং কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রের যে বিজেপি সরকারের এই যে স্ক্যাম, এর বিরুদ্ধে আমরা দেখেছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে গেটে তৃণমূল ছাত্র পরিষদ, তারা যে ছাত্র সমাজ রয়েছে, ছাত্ররা একটা সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাদের মতন করে প্রোটেস্ট করেছে, এবং অবশ্যই সেখানে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এবং তার সাথে সাথে একটা বিষয় হচ্ছে যে এই প্রোটেস্ট তো অবশ্যই চলবে এবং যাদবপুর প্রোটেস্ট করে, কিন্তু এক্ষেত্রে বিষয় হচ্ছে যে যাদবপুরের বিষয়টা হচ্ছে যে যাদবপুরে অনেক ছাত্রছাত্রী এই বিষয়ে অবগত, তারা তাদের যারা সাফার হয়েছে তারা সবার সাথে কথা বলছে। এবার বিষয়টা হচ্ছে আন্দোলন কোথাও দমিয়ে দেওয়ার জন্য একটা সেটিং তৈরি হয়, তো সেক্ষেত্রে কোথাও যদি বিজেপির সাথে যাদবপুরের যারা বামপন্থী মনস্ক লোকজন রয়েছে তাদের সাথে যদি সেটিং হয়ে যায়, তাহলে তারা আন্দোলন করবে না। আমরা মনে করি ছাত্র সমাজ, আমরা এই যে ছাত্র সমাজের জন্য এবং নিট এবং নেট মিলে যদি আমি 20 লাখ পরীক্ষার্থী ধরি, এই 20 লাখ পরীক্ষার্থীর যে ভবিষ্যৎ এবং তাদের যে ইমোশন, তাদের যে পরিশ্রম, সেটাকে যেভাবে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে, এর জবাব কিন্তু আগামী দিনে ছাত্র সমাজই বিজেপিকে দেবে। নাম? সঞ্জীব প্রামাণিক, আমি সমাজতত্ত্ব বিভাগের গবেষক। অনেক অনেক ধন্যবাদ।